একদিন রাস্তায় সত্যজিৎ সঙ্গে দেখা, আমরা পূর্ব পরিচিত ছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম যে মাইদা কেমন আছেন, তোমাকে খুঁজছি, বাড়িতে এসো। গেলাম, সেখানে সেদিন কাগজে বেরিয়েছে, যেদিন বোধহয় বৃহস্পতিবার দেখা হয়েছিল ওর সঙ্গে, শুক্রবার দিন যুগান্তর না কি কাগজ তখন ছিল, তাতে একটা নিউজ বেরিয়েছিল সত্য রায়ের পরবর্তী ছবি গুপি গাইন বাঘাবাইন। মুখ্য দুটি চরিত্র অভিনয় করবে রবি ঘোষ ও জীবনলাল গঙ্গোপাধ্যায়। তো অ্যাজ ইউজুয়াল আমি অফিস থেকে সেলসে কাজ করতাম, সারাদিন ভীষণ টায়ার্ড থাকতাম। মাঝপথে নেমে ওনার বাড়িতে গেছি, উনি চাটা অফার করলেন। তারপরে বললেন যে একটা নতুন ছবি করছি জানো তো? হ্যাঁ, কাগজে দেখলাম। তো উনি বললেন তোমাকে স্ক্রিপ্টটা শোনায়। বললাম গল্পটা আমার জানা আছে, কারণ সন্দেশের শারদীয় সংকটে বেরিয়েছিল, প্রথমে স্ক্রিপ্টটা শোনাই। বলে আমাকে পুরো স্ক্রিপ্টটা শোনাল। তখন আমি বললাম যে ওটা উল্টো করে দিয়েছেন, ও কিন্তু গুপি ছিল বেটে, বাঘা ছিল লম্বা, তো আপনি এটা উল্টো করে দিয়ে বলেন না, এটা আমি একটা অনেক কিছু ভেবে করেছি। তো আমি বললাম আমাকে স্ক্রিপ্টটা শোনালেন কেন? বল পাঠ করবে বলে। তাহলে হাল্লার গুপ্ত তো একটা ছোট্ট পাঠ, ওটার জন্য আপনি আমাকে ডাকলেন কেন? আর তো আমার বয়সে কোনো পাঠ নেই আর কি ওখানে। বললেন না 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 না, তুমি গুপির জন্য তোমায় ভেবেছি, কারণ যে কাগজে বিজ্ঞাপন দেখলাম। উনি বললেন যে না, ওটা তো একটা, আমি স্ক্রিন টেস্ট নিয়েছিলাম ছেলেটার, ও ভালো লাগেনি আমার, আমি তোমার একটা স্ক্রিন, তুমিই করবে এমন কোনো কথা নেই, তোমার স্ক্রিন টেস্ট নেব, তোমাকে গানের টেস্ট নেব, সব উতরে গেলে তখন বলবো তুমি করবে। উনি স্ক্রিন টেস্ট নিলেন, গানের টেস্ট নিলেন, তারপর একদিন বললেন অ্যাপ্লাই করো ছুটির জন্য। তাই আমি ভাবলাম তাহলে ঠিকই আছে, আমিই করছি। নাচতে নাচতে বাবাকে কি বললাম, কারণ বাবা বাড়ি থেকে বার করে দিয়েছিলেন অভিনয় করি বলে। তুই বললাম এই তো আমাকে হ্যাঁটা করেছি, দেখো সত্যি রায়ের মতো, মানিক কাকার মতো লোক নিয়ে পাঠ করে আমাকে ছবি দিয়েছে। উনি খানিক্ষণ ভেবে বললেন আরও সিলেক্টেড? হ্যাঁ। যখন আমাকে সিলেক্ট করে একটু মোটা ছিলাম, এই যে প্রায় 1.5 বছর আমি ভাত খাইনি, আমি আলু খাইনি, আমি কোনো মিষ্টি খাইনি, মাখন খাইনি, ম্যাক্সিমাম শাকসবজি, প্রোটিন, সারাদিনে 1 কাপ দুধ। চুল কাটা বন্ধ হয়ে গেছিল আমার, এবং তখন বড় চুল রাখাটা ফ্যাশন ছিল না। অবভিয়াসলি আমি খবরের কাছে চাকরি করি, বিভিন্ন জায়গায় আমার যেতে হয়, সবাই জিজ্ঞেস করতে এত বড় চুল রেখেছো কেন? তাহলে ওই 55 তলায় মানত করেছি, সেই জন্য চুলটা রেখেছি, দিয়ে দিলে আবার ছোট হয়ে যায়। তারপরে তো ছবি আরম্ভ হলো, শুটিং করতে গেলাম। প্রথম দিন যাচ্ছি রামপুরহাটে, ট্রেন থেমেছে বর্ধমানে, তো সবাই মাইদা বললেন চলো চা খাই। সবাই তো ঘিরে ধরেছে সত্যজিৎ রায়কে, রবি ঘোষকে। আমাকে তো তখন কেউ চেনে না, তো সবাই অটোগ্রাফ দিচ্ছে রবি রায় আর মানিকদের। তো মাইদা হঠাৎ আমাকে তাকে বললেন তোমারও নেবে ছবি রিলিজের পর। আমি একটু হেসে ফেলেছিলাম। কতগুলো শট উনি নিয়েছিলেন, আমি তানপুর একাতে নিয়ে যাচ্ছি, সে ভীষণ ফাঁকের মধ্যে দিয়ে খুব কষ্ট হয়েছিল আমার শটগুলো দিতে। পরে উনি এডিট করে শটটা ফেলে দিলেন। তো ওনার যে অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলেন কাশিদা, সে বলে বুঝলে তবে এই শুরু, এই বাদ হতে হতে একদম বাদ হয়ে যাবে, মানে যে রেটে কেটে ফেলছেন তোমাকে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু একটা ভাবের মধ্যে ছিলাম, সত্যি কথা। আমি রবি ঘোষ বুঝিনি, অত বড়, অত গরম, আমাদের কোনো তাপ উত্তাপ নেই, উনি যা বলছেন আমরা পুতুলের মতন করে যাচ্ছি। সেটা আরেকটা জিনিস হয়েছিল যে কোনো অভিনেতা বা কলাকুশলী যারা ছিলেন, তারা কখনো বুঝতে দেননি আমাকে যে আই এম এ নিউ পার্সন। আমি কিছু ছবি করেছিলাম বার্লিন থেকে ফিরে আসে, বলা কারণ কিছুই না, আমাকে কিছু দেনা হয়ে গেছিল বাজারে বার্লিন যাওয়ার জন্য, সেইটা শোধ করতে আমি করেছিলাম। আপনি জানতে পেরে আমার খুব বকেছিলেন, লিটারেলি ধমকেছিলেন। এখন একদিন ডেকে বলেছিলেন তুমি খুব কম মাইনে পাও। কারণ কেন? যা মাইনে পাও তাতে তোমার সংসার চলে না। হ্যাঁ, তাহলে আজ ছবি করতে যাও কেন? তাহলে মাইনে এরকম কিছু, কত টাকা দেনা হয়েছিল? 3,500 টাকা। আমাকে বলতে পারতে, আমি তোমার 3,500 টাকা দিয়ে দিতাম, তুমি আস্তে আস্তে শোধ করতে, আর কোনোদিন যেন আজে বাজে শোধ করতে না দেখি। আমি অ্যাকচুয়ালি করিনি, উনি জীবিত থাকতে করিনি। তারপরে একটা ছবি করেছিলাম উনি মারা যাওয়ার পর। সত্যি কথা বলতে লোকে জিজ্ঞেস করলে আমি বলি যে ভীষণ ভদ্রলোকে ভর্তি হয়ে গেছে, আমার মতন ছোট লোকদের জায়গা করে নি। কারণ কি এখন সেই মনটা নেই, সেই মেজাজটা নেই, সেই পরিবেশটা নেই। একটা মানুষের কোথায় একটা গুণ থাকে জানেন তো, যার জন্য তার কিছু উন্নতি হয়, ব্যাপার এই নাম যশ কি, মানে কেউ না, মানে ইভিন মানিকদাকে শুনেছি খুব বড়, মানে বয়স্ক টেকনিশিয়ান, লাইট যারা লাগায়, লাইটম্যানকে দাদা আপনি করে কথা বলতে। এই পরিবেশটা তখন ছিল জানেন তো। আমি যে ঘরে ঘরানায় কাজ করেছি সেখানে দেখেছি যে সত্যজিৎ রায় এবং একটা স্পট বয় একই টেবিলে একই সঙ্গে বসে খাচ্ছে।
শোনো, আমি ওই ওই ঘরানায় মানুষ, এই ঘরানায় মানুষ নেই। বাবার একটা কর্তব্য থাকে ছেলেকে প্রতিষ্ঠিত করার, সেটা উনি কিন্তু করেছেন আমার জন্য। আমাকে জীবনে পয়সা করি কথা বলবো না, এই যে এত লোক আনন্দ পায় আমায় দেখলে, আমি যে এত লোককে আনন্দ দিতে পেরেছি, আমি পরজন্মে বিশ্বাস করি না। এটাই আমার কাছে পরম পাওয়া, যে এখনো 30-35 বছর আগে ছবি হয়েছে, এখনো লোকে আমায় আদর করে নিয়ে যায়, এখনো বাড়িতে লোক আসে, এখনো রাস্তাঘাটে লোকে দেখা হলে বলে অনেক ধন্যবাদ একটা ছবি আমাদের উপহার দেওয়ার জন্য। এর থেকে বড় পাওয়া কিছু নেই। একটা গান আমার, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে।